এই মেয়ে, তোমার কত টাকা রেট? না মানে কত হলে আজ আমার সাথে থাকবে? তোমার মতো একটা মাগই দেখি নাই। তোমাকে তো এইখানেই জড়িয়ে ধরতে। আর কিছু বলতে পারলো না লোকটা আমাকে, কারণ তার আগে কে যেন এসে লোকটাকে ঠাস ঠাস করে 3-4টা থাপ্পড় বসিয়ে দিল তার গালে। ওই, কাকে কি বলিস তুই? চিনিস কে এই মেয়ে? তোর কত বড় সাহস, আমার কলিজায় হাত দিতে চাস, তাকে খারাপ কথা বলিস আর রাস্তার মেয়ে মনে করিস? এতক্ষণে বুঝতে পারলাম লোকটা আর কেউ না, বরং আমার বড় ফুপিমার ছেলে শামীম ভাইয়া, যাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার আর দুদিন পর আমার বড় আব্বুর বড় মেয়ে নওশিন আপুর সাথে বিয়ে। স্যার, আমার কোনো দোষ নেই। এখানে রোজ তো পতিতা মেয়েরা তাদের খদ্দের খুঁজতে আসে। আর এই জায়গায় তো রাত হলে ভালো কোনো মেয়ে এসে দাঁড়িয়ে থাকে না। আমি তো মনে করেছি এই আমাকে দেখিয়ে। মেয়েটা ওইসব পতিতা মেয়েদের একজন। এই জানোয়ার, চুপ কর। আর একবার যদি ওকে কোনো খারাপ মেয়ে বলিস তো তোকে এখানেই মেরে ফেলবো। কথাগুলো শামীম ভাইয়া খুব রাগ করেই বলল। শামীম ভাইয়ার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে শামীম ভাইয়ার চেহারা দেখাই যাচ্ছে। লোকটি শামীম ভাইয়ার রাগ দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। আমার দিকে ভাইয়া খুব রাগীভাবে তাকিয়ে আছে। আমারও ভয় করতেছে, কারণ ভাইয়া একবার রেগে গেলে তুলকালাম করে দেয়। আমি ভয়ে পেছনের দিকে 1 পা 2 পা করে পিছিয়ে যাচ্ছি, আর ওড়নার মাথাটা আঙুলের সাথে পেঁচাচ্ছি। আমি শামীম ভাইয়ার দিকে তাকাতে সাহস পাচ্ছি না। আর এক পাও যদি পিছনের দিকে পিছিয়েছিস তো তোর খবর খুব খারাপ আছে। আমি আর সাহস পেলাম না পেছনের দিকে পিছিয়ে যেতে। এবার আমার হার্টবিট বেড়ে যেতে লাগলো। অন্য কেউ হলে কোনো ভয় পেতাম না, শামীম ভাইয়া বলেই তাকে খুব ভয় হচ্ছে আমার। এবার শামীম ভাইয়া আমার দিকে এগিয়ে এসে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা এত জোরে মেরেছে যে আমার গালটা জ্বালা করতেছে অনেক। আমি এবার কেঁদেই দিলাম, তবে চিৎকার করে না। চোখের পানি ছেড়ে দিয়ে বোবা কান্না করতেছি। ভাইয়া থাপ্পড়ে ব্যথা পেয়ে না। আমি তো কাঁদতেছি যে লোকটা আমাকে পাগলের মতো ভালোবাসতে জানে, বড় বড় ভুল করলেও কখনো গায়ে হাত তোলে না, সেই লোকটাই কিনা আজ নির্জন রাস্তায় আমার গায়ে হাত তুললো। আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল যার কারণে তোকে রাস্তায় নামতে হলো, তাও আবার দেহ বিক্রি করার জন্য? চোয়াল শক্ত করে বলল, এসব কেমন কথা বলতেছেন আমাকে? আমি ওই ধরনের মেয়ে নাকি যার কারণে আমাকে খারাপ বানাচ্ছেন? হা হা হা। খারাপ আমি বানাইনি, খারাপ কে বানিয়ে গেছে সেটা নিশ্চয়ই শুনেছিস। এই জায়গায় নাকি কোনো ভদ্রলোকের মেয়ে আসে না, এখানে যারা আসে তারা সবাই খারাপ মেয়ে। আমি তো আর জানতাম না এটা খারাপ জায়গা। আর আপনি কেমন করে আমাকে খারাপ মেয়ে বলতে পারলেন? এই কথাটা বলার আগে আপনার বুকটা একটুও কাঁপলো না? না, আমার বুক তো এখন পাথর। আর তুই কোন সাহসে বাড়ির বাইরে এসেছিস, তাও কাউকে কোনো কিছু না বলে? ও বাসায় থাকলে আমার জীবনটা বের হয়ে যাবে। আর আপনি বা কেন এই খারাপ জায়গায় এসেছেন ভাইয়া? আর 2 দিন পর তো আপনার বিয়ে। এখানে যদি আপনাকে কেউ দেখে তখন তো কেলেঙ্কারি হয়ে যাবে। কথা ঘোরানোর চেষ্টা করবি না বলে দিলাম। আমাকে কেউ দেখলেও কোনো বদনাম হবে না, কিন্তু তোকে যদি এখানে আমি বাদে অন্য কেউ দেখতো তাহলে ভাব কি হতো, আর আমাদের পরিবারের লোকদের কি হতো। আমি তো পরিবারের সবাইকে সুখী করার জন্য বাসা থেকে বের হয়ে এসেছি। এবার চল, আমার সাথে বাসায় যাবি তুই। না, আমি আর ও বাসায় কখনো যাব না। বরং আপনি এখান থেকে চলে যান। তোকে কি কেউ বাসা থেকে বের করে দিয়েছে নাকি? আপনি আর ফুপিমা থাকতে কার এত সাহস আমাকে বাসা থেকে বের করে দিবে? আপনার বিয়ে 2 দিন পর, তাই আমি না থাকাই ভালো সেখানে। ভুলে গেছিস আমাকে কি কথা দিয়েছিলি? বলেছিলি না আমার বাসর আর আমার বউকে তুই নিজ হাতে সাজিয়ে দিবি? না, আমি পারবো না এসব করতে। নিজের ভালোবাসার মানুষের বাসরটা সাজিয়ে অন্যকে বউ করে সেখানে। না না, আমি পারবো না। তাহলে কেন আমার ভালোবাসা নিয়ে খেলা করলি? আমাকে কি তোর হাতের খেলার পুতুল মনে হয় নাকি? সব ভালোবাসা পূর্ণতা পায় না ভাইয়া। আর সবচেয়ে বড় কথা, ভোগের চেয়ে ত্যাগেই প্রকৃত সুখ। বাহ, আরে বাহ, আসছে কি মহান মানুষ রে! একটাবার কি আমার অন্তরের খবর জেনেছিস? একটাবার কি জানতে মন চাইনি তোকে ছাড়া আমি কেমন করে থাকবো, কেমন করে বাঁচবো? হারে, তুই তো হলি স্বার্থপর। আমার ভালোবাসা তোর কাছে তো মূল্যহীন। এভাবে বলবেন না ভাইয়া। ভিতরে যে আমারও রক্তক্ষরণ হচ্ছে। আমি যে পারবো না দেখতে আপনার সাথে অন্য কারো বিয়ে হওয়া। তোকে তো এবার পারতেই হবে, আর সব কিছু তোর চোখের সামনেই হবে।
এই বলেই শামীম ভাইয়া আমার বাম হাতটা চেপে ধরে টানতে থাকলো, আর অন্য হাত দিয়ে মাটিতে পড়ে থাকা ব্যাগটা তুলে নিল। আমাকে ছেড়ে দেন ভাইয়া, আমি যাব না। আমি আর কখনো আপনার সামনেও আসবো না। আমি জানি আমি যদি বিয়েতে উপস্থিত থাকি আপনি জীবনেও কবুল বলে নওশিন আপুকে বিয়ে করবেন না। এক নাগাড়ে কথাগুলো বলে শামীম ভাইয়ের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। আর শোন, তুই যদি এখন এই মুহূর্তে আমার সাথে বাসায় না যাস তো আমি নওশিনকে বিয়ে করব না। আর হ্যাঁ, ফল কাটা চাকু দিয়ে নিজের হাতের রগটা সুন্দর করে কেটে ফেলবো আমি। এতক্ষণ নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলেছি আমি, কিন্তু এবার শামীম ভাইয়ের কথা শুনে তার দিকে তাকালাম। এতক্ষণ যে চোখে মুখে রাগের ছাপ ছিল, এখন সেই চোখ দিয়ে শামীম ভাইয়ের বৃষ্টির মতো পানি ঝরতেছে। যে লোকটাকে কখনো আমি কাঁদতে দেখি নাই, কিন্তু সেই লোকটার চোখে আজ পানি। আমি তার চোখের পানি কেন জানি সহ্য করতে পারতেছি না। প্লিজ ভাইয়া, এভাবে কাঁদবেন না, আমি যাব আপনার সাথে। আমি আর কোনো কথা না বলে ভাইয়ার কাছ থেকে ব্যাগটা নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। গাড়িতে বসার পর দেখতে পেলাম ভাইয়া আকাশের দিকে তাকিয়ে ডান হাতের আঙুলটা আকাশের দিক করে কি যেন বলতেছে, আর তখনও কাঁদতেছে। তারপর ভাইয়া ব্লেজারে হাতা দিয়ে উল্টো দিক করে চোখের পানি মুছে গাড়িতে উঠে বসে গাড়ি চালানো শুরু করে দিল। আমি বাইরের দিকে তাকিয়ে ব্যস্ত শহরের ব্যস্ত মানুষগুলোকে দেখতে লাগলাম। আহা, কত সুন্দর করে কত কাপড় রাস্তার মোড়ে মোড়ে হাতের ওপরে হাত আর কাঁধে মাথা দিয়ে বসে আছে। কেউ কেউ তো নতুন বউকে নিয়ে রিকশায় করে শহর ঘুরে দেখতেছে। ইস, এই ভাগ্যটা যদি আমার হতো শামীম ভাইয়ার সাথে। কথাটা মনে পড়তেই দু চোখ দিয়ে আবারও পানি বের হতে লাগলো। বুঝি না আল্লাহ চোখের ভিতরে কি সেট করে দিয়েছে, একটু ভালোবাসার মানুষটার কথা মনে হতেই চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরে। এভাবে বাইরে তাকিয়ে অন্যদেরকে দেখে আফসোস করতে হবে না তোর। এই মানুষটা কেমন করে আমার মনের কথাগুলো বুঝে যায়? আমি যে মনে মনে এসব ভাবতেছি কেমন করে জানলো? এখন এটাই ভাবতেছিস তো কেমন করে তোর মনের কথাগুলো জেনে গেলাম আমি? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। তুই যখন জানালা দিয়ে বাইরে তাকিয়ে সব কাপলদের দেখতেছিলি তখন লুকিং গ্লাসে আমি দেখেছি, তাই বলতে পারলাম। আবারও একটা মিথ্যা কথা বলে আমাকে বুঝালো। সে কি মনে করেছে আমি তার মনের কথা বুঝি না? সে তো একবার লুকিং গ্লাসে তাকায়নি। কেন আপনি মনের সত্যি কথাগুলো এখন আমাকে বলেন না কেন? সত্যি কি আপনার থেকে অনেক পর হয়ে গেছি আমি? কি এটাই ভাবতেছিস তো তোর খোঁজ কেমন করে পেলাম? আর তুই যে বাসা থেকে বের হয়ে গেছিস তা জানলাম কেমন করে? না মানে জানি না কখন তুই বাসা থেকে বের হয়ে গেছিস। মা নাকি তোকে সারা বাসা খুঁজে পাইনি। তখন মা আমাকে ফোন করে। তারপর আর অফিস না করে পুরা শহর তোর খোঁজ করি, এমনকি তোর সব বান্ধবীদের কাছে যাই আমি, তারাও তোর কোনো খোঁজ দিতে পারে না। তখন হতাশ হয়ে ফেরার পথে তোকে দেখি ওই রাস্তায়। আচ্ছা ভাইয়া, আমার কি আপনার বিয়েতে থাকাটা খুব জরুরি? আমার না খুব কষ্ট হচ্ছে। যতই বাসার কাছাকাছি যাচ্ছি ততই কষ্ট বেশি হচ্ছে। একবার যদি আমার এই বুকে তুই কান পেতে শুনতি তাহলে বুঝতে পারতি কষ্টটা কার বেশি হচ্ছে। ভালো তো তোকেই বাসি আমি, আমার জীবনসঙ্গী হিসেবে তোকেই চাই। কিন্তু তুই কেন এমন করতে গেলি? আর নওশিনকে আমার বিয়ে করা লাগতেছে। মনে মনে সত্যি বলতে কি আপনার সাথে না নওশিন আপুকে অনেক সুন্দর মানায়। একবার কি ভেবে দেখেছিস তোর সাথে আমাকে কতটা সুন্দর মানাতো? মনে মনে কি হলো, এভাবে চুপ করে আছেন কেন? ও, বুঝতে পেরেছি, এখন লজ্জা করতেছে তাই না? বিয়ে হয়ে যাক, তারপর এসব লজ্জা থাকবে না আপনার। মুখে মিথ্যা হাসি। আর বেশি কথা বলতে হবে না তোর। এই যে আমরা বাসায় চলে এসেছি। এখন বাসায় ঢুকবো কি করে আমি? কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে তখন? বাসা থেকে বের হওয়ার আগে এসব তোর মনে ছিল না? তুই কি বলবি তা আমি জানি না। এবার চুপচাপ বাসার ভিতরে ঢোক। ভাইয়া আমাকে কোনো কথা বলতে না দিয়ে হনহন করে বাসার ভেতরে ঢুকে গেল। আমি গাড়িতে বসে আছি, কেমন করে বাসায় ঢুকবো আর বাসায় ঢুকে সবার প্রশ্নে কি উত্তর দিব আমি? অনেকক্ষণ পর গাড়ি থেকে নেমে ব্যাগটা কাঁধে নিয়ে বাসার ভেতরে যাচ্ছি। খুব ভয় হচ্ছে আমার, কারণ এর আগে কখনো কাউকে কোনো কিছু না বলে বাসা থেকে বের হইনি আমি। বাসায় ঢোকার সাথে সাথে একে একে সবাই এসে আমাকে ঘিরে ধরলো। মনে হচ্ছে চিড়িয়াখানার কোনো বানর আবার চিড়িয়াখানায় ফিরে এসেছে। কি রে মা, তোর পরীক্ষা আছে, আমাকে তো বলে যেতে পারতি নাকি? সবাই তোকে কিরকম পাগলের মতো খুঁজতেছিল। বুঝলাম তোর খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, তাই বলে তোকে ম্যাচে থেকে পরীক্ষা দিতে হবে? আরে বাবা, বিয়ে তো আর 2 দিন পর।
তারপর তো আর বাসায় কোনো হট্টগোল থাকবে না। তখন তো শান্তিমতো পড়ে পরীক্ষা দিতে পারবি। প্রথমে ফুপিমার কথাগুলো বুঝতে পারি নাই, পরে বুঝলাম এসব কথা শামীম ভাইয়া ফুপিমাকে বলেছে, আর ফুপিমা ঠিক সেভাবেই বলে যাচ্ছে। আমি এবার শামীম ভাইয়ের দিকে তাকালাম, মুখে তার শয়তানি হাসি, কিন্তু তার হাসির কারণটা বুঝলাম না। আপনি তুই কেমন করে পারলি এই কাজটা করতে? আমাকেও কি তোর ভাই বলে মনে হয় না? তুই ছাড়া আমার কে আছে বল? মা তো জন্ম দিয়েই মরে গেছে, বাবা তো বেঁচে থেকেও মরা। আর এমন ভুল কাজ আমি করব না লক্ষ্মী ভাইটি আমার। তুই কাজটা ঠিক করিস নাই। কোথায় তোকে সাথে নিয়ে বিয়ের সব কেনাকাটা করব, কিন্তু তা না করে চলে গেলি। আমি তো ফুপুমণিকে বলে দিয়েছিলাম তুই প্রথমে আমার গায়ে হলুদ লাগাবি। তুই হলুদ না লাগালে আমি তো হলুদের অনুষ্ঠান করতেই দিতাম না। এই যাও, যার যেটা কাজ আছে করো। এখন তো ফিরে এসেছে, আর কাউকে কোনো কথা বলতে হবে না। দেখে তো মনে হচ্ছে সারাদিন পেটে কোনো কিছু পড়ে নাই তোর। এই আমেনা, খাবার সাজাও তো টেবিলে। আমি নিজ হাতে আমার মেয়েটাকে খাইয়ে দিব। এই বাসায় কারো কথা চলুক আর না চলুক, ফুপিমার কথা চলবে। সবাই ফুপিমার কথা মতো যে যার রুমে চলে গেল, আর যার যে টাকা সেটা করতে লাগলো। বড় আব্বু তো আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। বড় আম্মু তো পারে না, এখানেই ধরে মারে আমাকে। আর নওশিন আপু তো আমার প্রতি মন খারাপ করে আছে, তা দেখে বোঝা যাচ্ছে। আর আমার বাবার হাতে তো মদের বোতল, মদ মুখে দিতে দিতে তো নিজের রুমে চলে গেল। এখন আমি ফুপিমা শামীম ভাই এখানে। আমি না খাবার এনে টেবিলে রাখলো, ফুপিমা আমাকে টেনে চেয়ারে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। নিজের মায়ের থেকেও অনেক বেশি ভালোবাসা পেয়েছি এই ফুপিমার কাছ থেকে। মা, তুমি যাকে নিজের মেয়ের মতো করে দেখো তাকে খাইয়ে দাও। সে আমাদের কিভাবে জানো? আমাদেরকে সে তার হাতের খেলার পুতুল মনে করে। জানো মা, আমাকে সে কি বলে? আমাকে বলে সে নাকি আর কোনো দিন এই বাসায় ফিরবে না। আমি যদি একটু দেরিতে ওর কাছে পৌঁছাতাম, তাহলে এই বাসার সম্মানটাই আজ রাস্তায় ধুলোর সাথে মিশে যেত। জানো মা, তোমার এই মেয়ে আমাকে না খুব বড় বড় উপদেশ দেয়। আমার সাথে নাকি নৌশিককে খুব মানায়। কিরে মা, তোর কথা মতো তো নওশিনের সাথে ওর বিয়ে দিতেছি, আর সেই তুই কিনা বাসা থেকে চলে যাস। জানিস, সবাই তোকে আর শামীমকে নিয়ে এক মুহূর্তের জন্য সন্দেহ করা শুরু করে দিয়েছিল। তুই যদি এখনো বলিস শামীমের সাথে এই মুহূর্তে তোর বিয়ে দিয়ে আমার ঘরের বউ না মেয়ে হিসেবে তুলবো। আমি আর খাবার না খেয়ে দৌড়ে নিজের রুমে চলে গেলাম, আর বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। আমার সাথে সাথে আরো দুটো মানুষের মন ভেঙে দিয়েছি আমি। একটা হলো ফুপিমা, আর একটা হলো আমার ভালোবাসার মানুষ শামীম ভাইয়া। ও, আপনাদেরকে তো পরিচয় দিতে ভুলেই গেছি আমি। আমার নাম চাঁদনি। আমি এ বাড়ির ছোট ছেলে, একমাত্র মেয়ে। আমরা সবাই যৌথ পরিবার। দাদা দাদি ফুপিমাকে বিয়ে দেওয়ার পর এখানেই রেখে দেয়। আমার ফুপার বিশাল ব্যবসা। আমার বাবার একজন বড় ভাই আছে, আর তার মেয়ে হচ্ছে নওশিন আপু। আমার ফুপিমা সবার বড়, আর ফুপিমার ওপর কেউ কখনো কোনো কথা বলতে পারে না। আমার ভাই যখন জন্মে তার ঠিক 3 মাস পর আমার মা মারা যায়। আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল। মায়ের মৃত্যুর পর বাবাও নেশা করা শুরু করে, আর তখন থেকেই ফুপিমা আমাকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করে। আর হ্যাঁ, আমি এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী। বাকি সবকিছু গল্প পড়লেই বুঝতে পারবেন। আমার রুম আর শামীম ভাইয়ের রুম লাগালাগি, মানে মাঝখানে শুধু ইট সিমেন্টের দেয়াল। আমি বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে ফুপিমার বলা কথা ভাবতেছি। ঠিক সেই সময় শামীম ভাইয়ের রুম থেকে খুব জোরে শব্দ হলো, উফ! আর মেঝেতে কি যেন পড়ে যাওয়ার শব্দ হলো। বাসার সবাই ভাইয়ের রুমে ছুটে গেল। আমি আর থাকতে না পেরে ছুটে এলাম ভাইয়ের রুমে। কিন্তু রুমে ঢুকে যা দেখলাম তাতে আমার কলিজাটা ছিঁড়ে যেতে লাগলো। আর ভাইয়ার হাতের তালু থেকে রক্ত ঝরতেছে। নওশিন আপু ভাইয়ার হাতটা ধরে আছে, আর নিজের ওড়না দিয়ে ভাইয়ার হাতটা বাঁধার চেষ্টা করতেছে। ভাইয়া বারবার নওশিন আপুর কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতেছে। এই দৃশ্য দেখে আমার কলিজাটা কেঁপে উঠতেছে। কি হলো? বারবার হাতটা সরিয়ে নিতেছো কেন? এভাবে রক্ত ঝরতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। নৌশিন, আমার হাতটা ছাড়ো। কিছুই হয়নি আমার। এভাবে বাজেভাবে কেটে গেছে আর তুমি বলতেছো তোমার কিছুই হয়নি? আহ, নৌশিন ছাড়ো তো। হাতটা আবার ছাড়িয়ে নি। তোর হাত কাটলো কি করে শামীম? ওই আপেলটা কাটতে গিয়ে কেটে গেছে। মিথ্যা বলল। তুমি আপেল খাবে, আমাকে ডাক দিলেই তো পারতে। দেখো তো কতখানি কেটে গেছে তোমার। তুই কি দেখে শুনে কোনো কাজ করতে পারিস না? মা, আমি তো সব কিছু দেখে শুনে ভেবেই করি। আমার দিকে তাকিয়ে। কিন্তু জানো তো মা, সব কিছু দেখে শুনে করলেও মাঝে মাঝে ওই দেখে শুনে কাজ করা জিনিসটাই ক্ষতি করে। চোখে পানি এসে গেল। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? শামীমের চোখের পানি মুছে দিয়ে
কষ্ট আমার হাতে না, কষ্ট হচ্ছে আমার বুকে। এই কষ্ট যদি কেউ দেখতে পারতো তাহলে নিজেকে খুব সুখী মনে করতাম। আমার দিকে তাকিয়ে আমি আর থাকতে পারলাম না। বারবার শামীম ভাইয়া আমার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতেছে। আমি দৌড়ে নিজের রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে কাঁদতে থাকলাম আবারও। কেউ জানুক আর না জানুক, আমি অন্তত বুঝে গেছি কেন ভাইয়ার হাতের তালু কেটে গেছে। কারণ ভাইয়া একদিন নিজে আমাকে বলেছিল, আচ্ছা আমি যে আপনার সাথে এত দুষ্টুমি করে মজা করি, আপনার কি রাগ হয় না আমার ওপর? হবে না কেন, হয়তো রাগ, কিন্তু এই মজা আর দুষ্টুমি যদি মনের মানুষ করে তাহলে তার উপর কেমন করে রেগে থাকি। আপনি আমাকে শাসনও করতে পারেন, আমাকে মারতেও পারেন এসব কারণে। মনে করেন হঠাৎ কোনো একদিন ভুলে গেলেন আমি আপনার কেউ না, সেদিন আমাকে মারবেন? তোকে শাসন করব ভালোবাসার, জীবনেও ভুলে যাব না তুই আমার কেউ না। আর যদি কখনো ভুলেও যাই আর ভুল করে তোর গায়ে হাত তুলি, তাহলে সেদিন দেখবি আমার সেই হাত দিয়ে রক্ত ঝরবে। হঠাৎ ধ্যান ভাঙলো ফুপিমার ডাকে। আমি দ্রুত চোখের জল মুছে বিছানা থেকে উঠলাম। ফুপিমা রুমে ঢুকে আমার দিকে কেমন নজরে তাকিয়ে আছে। ফুপিমার চোখ দেখেই বোঝা যাচ্ছে কোনো কারণে আমার প্রতি তার সন্দেহ হচ্ছে। কিছু বলবে ফুপিমা আমাকে? তুই এই অসময়ে শুয়ে আছিস যে? আমাকে কি কোনো কাজ করতে হবে নাকি? শামীমের জন্য এক গ্লাস দুধ গরম করে নিয়ে যা। আর শোন, আর কিছু করতে হবে নাকি আমাকে ফুপিমা? তোকে যখন শামীম বাসায় নিয়ে আসে তখন কি তোর গায়ে শামীম হাত তুলেছিল নাকি? কই না তো। কেন, কি হয়েছে ফুপিমা? না মানে এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। তুই যা, দুধ গরম করে শামীমকে দিয়ে আয়। এবার বুঝতে পারলাম কেন ফুপিমা আমার দিকে অমন করে সন্দেহ করছিল। আমি কিচেনে এসে পাতিলে দুধ গরম করতে লাগলাম। কিন্তু বাসায় তো নওশিন আপু আছে, তাহলে হঠাৎ ফুপিমা আমাকে কেন বললো দুধ গরম করতে? আমি দুধ গরম করে শামীম ভাইয়ের রুমে গেলাম। রুমে ঢুকে দেখি ভাইয়া কেটে যাওয়া হাতেই সিগারেট টানতেছে মনের সুখে। এমন একখানা ভাব ধরে আসছে যেন তার কিছুই হয়নি। আপনার দুধ ভাইয়া, খেয়ে নিন। ওখানে রাখ, আমি খেয়ে নিব। ফুপিমা এখনই খেতে বলেছে, আর গরম থাকাতেই খেয়ে নিন। আচ্ছা, সবাই তো আমার কাছে আসলো, কত কি জিজ্ঞেস করলো, কিন্তু তুই কেন আসলি না? আর একবারও তো জানতেও চাইলি না কেমন করে আমার হাতের এমন অবস্থা হলো। এক দৃষ্টিতে তাকিয়ে আপনি তো বললেন আপেল কাটতে গিয়ে এরকম হয়েছে আপনার। আর রুমে তো আপনার সেবা করার জন্য, দেখার জন্য সবাই এসেছিল। আর আমিই বা কি জিজ্ঞেস করবো আপনাকে? একটু দেখে শুনে কাজ করলেই তো হয়। মনটা শক্ত করে বললাম কথাগুলো। এই ছিল তোমার ভালোবাসা আমার প্রতি? আরে বেঈমান মনে তো করেছিলাম আমার প্রতিটা কথার মানে তুই বুঝিস। আমার ভালোবাসার মাঝে কি এমন কমতি ছিল বলতে পারবি আমাকে? ভাইয়া এসব কি বলতেছেন আপনি আমাকে? আর দুদিন পর আপনার বিয়ে, আর এসব কথা কেউ শুনলে কি ভাবে? আর আপনি চান আমি আপনার আশেপাশে না আসি? দয়া করে দুটুকু খেয়ে নেবেন, আমি গেলাম। চাঁদ, শুনে যাও আমার চাঁদ। চাঁদনি দাঁড়াও। এগিয়ে এসে এক হাত বাড়িয়ে আমি দৌড়ে আবারও রুমে চলে আসলাম। না, আমি আর কাঁদবো না। আমার ভালোবাসা তো সার্থক। আমি তো নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি ভাইয়ার কাছ থেকে। রাতে সবাই একসাথে খেলো, কিন্তু আজ ভাইয়া আসলো না খেতে। হয়তোবা আমার উপর জমে থাকা অভিমানের কারণে। খেতে খেতে বড় আব্বু ফুপাকে বলতেছিল, দুলাভাই, কাল বাদে তো নৌশি মামনি আর শামীম বাবাজির বিয়ে। তাই বলছিলাম কি, বিয়েটা কি খুব ধুমধামের সাথে করা যায় না? 10টা না 5টা না, আমার একটা মাত্র ছেলে, তার বিয়ে কি আর এমনি করতে পারি? আমার ছেলের বিয়ে হবে খুব ধুমধাম করে। কালকে তো সন্ধ্যায় হলুদ, আর সকালে বিয়ের কেনাকাটা যে যার মতো যেন করে। নৌশিনের বাবা, দুলাভাই একদম ঠিক বলেছে। তাছাড়া নৌশিন কি আমাদের কম আদরের কন্যা নাকি? আপা, তুই কি বলিস? আমি আবার কি বলবো? তোরা যেটা ভালো মনে করবি তাই হবে। কোনো কারণে কি তোমার মন খারাপ নাকি শামীমের মা? আরে আমার কেন মন খারাপ হবে? আমার একমাত্র ছেলের বিয়ে আর আমি করব মন খারাপ? মানুষ যদি শুনে ছেলের বিয়ে আর মায়ের মন খারাপ, কেলেঙ্কারি হয়ে যাবে। কালকে তো হলুদ, তাই না? আমি নাচ গানের সবাইকে বলে রাখি, আর হ্যাঁ, যত আত্মীয় স্বজন আছে তারাও যেন কালকে চলে আসে। আর শোনেন দুলাভাই, বিয়েতে যত খরচ হবে সব কিছুর বহন কিন্তু আমি করব। সকালে ডেকোরেশনের লোকজন চলে আসবে, আপনি শুধু অর্ডার করবেন আর সব কিছু আমি করে দিব। তুই কেন একাই সব বহন করবি? আমাদের কি কম দিছে নাকি আল্লাহ? আমার একটা মাত্র ছেলের বিয়ে আর আমরা কিছুই করব না? এই তুমি চুপ করো তো। আপার দুলাভাই যা বলবে তাই হবে। আপা, আপনি নৌশিনের আব্বুর কথায় কান দিয়েন না তো। আরে তুমি বুঝতেছ না,
মেয়ে আমাদের, আর খরচ করবে সব আপা আর দুলাভাই নাকি? একাই কেন গ্রহণ করবে? আমরাও করব। আমাদের তো আল্লাহ অনেক কিছুই দিয়েছে। বড় আব্বু, তাহলে কি আমরা কালকে সবাই কেনাকাটা করতে যাব নাকি? হ্যাঁ বাবা, সবাই, কেউ বাদ যাবে না। ওই চাঁদনি, তুই কথা বলতেছিস না কেন? দেখ এবার, দেখ এবার যদি কথা না বলিস তাহলে কিন্তু তোর সাথে আর কখনোই কথা বলবো না আমি। আপু, আমি তো সবার কথা শুনতেছি। আর আপু দেখো না, তোমার আর শামীম ভাইয়ের বিয়ের জন্য সবার চোখে মুখে কত খুশি। বারে, খুশি তো হতেই হবে সবার, নাকি তুই আমার বিয়ের জন্য খুশি না? কি যে বলো না আপু তুমি, তোমার বিয়ে আর আমি খুশি হব না? তোমার বিয়েতে নাচবো, গাইবো, বাসর সাজাবো, সবকিছু করব আমি। আর তোর নিজের জন্য কি হবে? ফুপিমার এমন কথায় সবাই একটু হকচকিয়ে উঠল। আরে ফুপিমা, তুমিও না? আমার জন্য তো তোমরা সবাই আছো। শামীমের মা, কি বলতে চাও তুমি? আমি তো বুঝলাম না। আরে তেমন কিছুই না, নওশিনের তো বিয়ে হচ্ছে আর চাঁদনি তো একা হয়ে যাবে, তাই আর কি বলেছি, কথা কাটানোর চেষ্টা। তোমার মাথা গেছে নাকি শামীমের মা? নৌসিম তো এখন এখানেই থাকতেছে। ছেলের বিয়ে তো, তাই হয়তো মাথাটা একটু ধরেছে। আপা, তোকে কিন্তু আগেই বলেছি এত টেনশন করবি না তুই। আর নৌশির বিয়ে হলে নিজ হাতে আমি চাঁদনির বিয়ে দিব। নৌশিন যেমন আমার মেয়ে, চাঁদনিও তেমনি আমার মেয়ে। আপা বাসাবর্তী মানুষ, তাহলে চাঁদনি কেন একা হবে? আমরা সবাই তো আছি, তাই না? আপনিও যেমন চাঁদনিকে নিজের মায়ের মতো ভালোবাসেন, আমিও ঠিক চাঁদনিকে নিজের মেয়ের মতোই দেখি। উফ, বড় আম্মু ফুপিমা চুপ করো তো। আমাকে নিয়ে এখন না ভেবে নওশিন আপু আর শামীম ভাইয়ের বিয়ের কথা ভাবো, কে কি করবে। আবারও সবাই বিয়ে নিয়ে কথা বলা শুরু করে দিল। আমি চাই না আমার কারণে সবার থেকে আনন্দ চলে যাক। সবাই খেতে খেতেই বলতেছিল কথাগুলো। আমি হঠাৎ রুমের দিকে নজর দিলাম। শামীম ভাই আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। উফ খোদা, এ কেমন চিনচিন ব্যথা শুরু করে দিল বুকের মাঝে। আল্লাহ, আমি না হয় একজনের ক্ষতি করে অনেকের তো ভালো করতেছি। আমি তো এটাও জানি ভাইয়ার বুকের মাঝে তোলপাড় শুরু হয়ে গেছে। আল্লাহ, আমার বুঝি এখানে থাকা ঠিক হবে না। আমি এখানে থাকলে ভাইয়া কোনো একটা অঘটন ঘটাবে। এখন কি করব আমি? কেমন করে পালাবো আমি? সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আমার ছোট ভাই নওশিন আপুর ছোট ভাই বোন একসাথে টিভি দেখতেছে। আমার রুমে এসে ভাবতে থাকলাম এখন কি করা উচিত আমার। রাত তখন 2:43। আমার ঘুমটা ভেঙে গেল। আমি আর রুমে থাকতে পারলাম না, কারণ পাশের রুম থেকে ভাইয়ার গোংরানির আওয়াজ আসতেছে। আমি ধুরমুর করে উঠে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া কাঁপতেছে আর মুখ দিয়ে নানা রকম প্রলাপ করতেছে। চাঁদনি, তোকে আমার মনের ঘরের চাঁদ বানাতে চাই। কেন তুই বুঝিস না? তোকে ছাড়া যে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। চাঁদনি, তুই আমার বিয়েতে নাচবি, তাও বউ হয়ে, অন্য কিছু হয়ে না। চাঁদনি, আমি তোকে তখন ইচ্ছে করে মারি নাই। দেখ না, তোকে মেরে নিজেই নিজেকে শাস্তি দিয়েছি আমি। সবাইকে সুখী করতেছিস, কিন্তু একবারও কি দেখেছিস আমার বুকের ভিতরের রক্তক্ষরণ? আরো নানা রকম কথা বিড়বিড় করে বলতেছে। আমি শামীম ভাইয়ের শরীরে হাত দিয়ে দেখি জরেগা পুড়ে যাচ্ছে। আমি দ্রুত একটা লেপ ভাইয়ার শরীরে জড়িয়ে দিলাম। ভাইয়ার কাটা হাতে ব্যান্ডেজ করা। আমি হাতটা হাত দিয়ে ধরে অনেকগুলো চুমু খেলাম। আমি আপনাকে কোনো প্রকার কষ্ট দিতে চাই না। আমি সব জানি আপনি ইচ্ছে করেই হাত কেটেছেন। এটাও জানি আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন না। আমি নিজেই তো আপনাকে কষ্ট দিতেছি। দেখেন না, আমি নিজেই কি একটা কথায় আটকে গেছি। আপনি বিয়েটা করে নেন, দেখবেন আপনি অনেক সুখী হবেন। নওশিন আপু তার নিজের ভালোবাসা দিয়ে আমার নাম নিশানা আপনার হৃদয় থেকে মুছে দিবে। আমি ভাইয়ার হাতটা ধরে কথাগুলো মনে মনে বলতেছিলাম। হঠাৎ ভাইয়ার শরীরে কাঁপুনি অনেকটা বেড়ে গেল। আমি রান্নাঘর থেকে সরিষার তেল বাটিতে করে নিয়ে এসে ভাইয়ার পায়ের তালুতে দিয়ে ঘষতে থাকলাম। ভাইয়ার টি শার্টটা খুলে বুকে হাতে তেল মাখিয়ে দিলাম, কিন্তু কিছুতেই ভাইয়ার কাঁপুনি কমতেছে না। এখন আমি যদি সবাইকে গিয়ে বলি ভাইয়ার জ্বর এসেছে, শরীর কাঁপতেছে, তাহলে তারা তো জিজ্ঞেস করবে আমি না ঘুমিয়ে কেমন করে জানলাম। তাছাড়া শরীরে তেল লাগিয়ে দিয়েছি, লেপ জড়িয়ে দিয়েছি। এছাড়া ভাইয়াও তো বের বের করে কি সব বলতেছে। এখন কি করব আমি, আমার মাথা কাজ করতেছে না। আচ্ছা, বইয়ে তো পড়েছি এমন অবস্থা কারো হলে শরীরের তাপে ঠিক হয়ে যায় জ্বর। আচ্ছা, আমিও কি লেপের ভিতরে ঢুকে ভাইয়াকে জড়িয়ে ধরবো? যেই ভাবা সেই কাজ। আমিও লেপের ভিতরে ঢুকে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। হঠাৎ শামীম ভাইয়া আমার শরীরে স্পর্শ পেয়ে কেমন একটা করে উঠলো। আমিও শামীম ভাইয়াকে জড়িয়ে ধরা মাত্র শরীরে যেন কারেন্ট বয়ে গেল। হঠাৎ শামীম ভাইয়ের কি যেন হলো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কি সব শুরু করে দিল।
কেন জানি আমিও আর নিজের মাঝে থাকতে পারলাম না। নিজেই নিজের সবকিছু শামীম ভাইকে উজাড় করে দিলাম। আমাদের দুজনের মাঝে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আমিও শামীম ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম। শামীম ভাইয়ারও হুঁশ ফিরে এলো। বলেছিলাম না, না চাইলেও তুমি আমার। বলেছিলাম না আমার নেশায় আবদ্ধ করব তোমাকে। বলেছিলাম না আমাকে তোমার নেশা বানাবো। আমাদের কি এসব করা ঠিক হলো? সাথে সাথে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম। ঠিক না বেঠিক সেটা সকাল হলেই তুমি সহ সবাই বুঝতে পারবে। আজ যখন কাছে পেয়েছি তখন আর ছাড়তেছি না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে শামীম ভাইয়া। আমার মাথায় মাঝে মাঝে হাত বুলিয়ে দিতেছে। ফজরে আজান দিলে ভাইয়া আমাকে তুলে গাড়ি করে নিয়ে গেল বাহিরে। যখন বাসায় ফিরলাম তখন দেখি সকাল 10:30 বাজে। বাসার সামনে এসে দেখি সবাই গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর সবার মাঝে কি যেন একটা চিন্তার রাগী ভাব। আমরা দুজনে সবার সামনে গেলাম। তখন বড় আব্বু আমাকে যেই না থাপ্পড় মারতে যাবে ঠিক সেই সময় ফুপিমা বড় আব্বুর হাত ধরে আটকালো। সবার চোখ দিয়ে কেমন আগুন জ্বলতেছে। নওশিন আপু তো সেই কান্না করতেছে, মনে হচ্ছে কেউ যেন তার প্রিয় জিনিসটাকে কেড়ে নিয়েছে। আপা, আমার হাত ছেড়ে দাও। আজ আমি একে তো মেরেই ফেলবো। ওকে মারবি কেন তুই? দোষ দেখা চাঁদনি করে নেই। দোষ যদি করে আমার ছেলে করেছে। আপা, ওদেরকে জিজ্ঞাসা করো সাত সকালে দুজন কোথায় গিয়েছিল। এই শামীম, তোরা দুজনে এত সকালে কোথায় গিয়েছিলি? মা, চাঁদনির এক বান্ধবীর বাসায় ওর সমস্যা হয়েছে, তাই সে চাঁদনিকে ফোন করেছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোরা কাউকে কোনো কিছু না জানিয়ে বেরিয়ে গেলি কেন? আর তুই বা কেন গাড়ি হাতে নিয়েছিস? মা, সবাই তখন ঘুমাচ্ছিলে, তাই কাউকে ডাকি নাই। আর ড্রাইভার চাচা তো এখানে থাকে না, তাই ভাবলাম আমি যাই। তুমি কি তাহলে সারা রাত ঘুমাওনি? আর চাঁদনি তোমাকেই বা কেন রাখলো? বাসায় তো আরো মানুষ ছিল। আরে বাবা, ঘুমিয়েছিলাম তো। তোমরা তো জানো আমি খুব ভোরে উঠি। সকালে চাঁদনিকে দেখতেছি খুব অস্থির ভাব। জিজ্ঞেস করলে বলল ওর কোনো বান্ধবীর সমস্যা, একাই যেতে চাইছিল, তাই আমি ওকে নিয়ে বের হয়েছি। ওর বান্ধবীর কি এমন সমস্যা যার কারণে এত সকালে বের হতে হলো? ওর বান্ধবী একজনকে ভালোবাসে, আর ওর বাবা জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। এখন সেই মেয়ে নাকি ওর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না। এখন নাকি সে বিষ খাবে, এই কারণে যাওয়া। বুঝি না বাপু, এখনকার মেয়েদের এসব কি চলছে? মামি শুধু মেয়েদের দোষ দিলে হবে, ছেলেদেরও দোষ আছে। আর মামা, তুমি কেন চাঁদনিকে মারতে ধরছিলে শুনি? সাদে কি আর মারতে চাইছি? কেউ একজন ফোন করে বলল চাঁদনির মতো একজন নাকি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এমনিতেই ওর মা মরে গেছে, ছোট ভাইটা আমার মরার মতো বেঁচে আছে। এখন চাঁদনির যদি কিছু হয় তখন? আর তোর মামির কাছ থেকে ওর গতকালের ঘটনা তো শুনেছি। আমি আর থাকতে পারলাম না। কাঁদতে কাঁদতে বড় আব্বুকে জড়িয়ে ধরলাম। আমাকে এত ভালোবাসে, সেটা আমি কেন বুঝি না। কেন তার কাছ থেকে তার মেয়ের ভালোবাসা কেড়ে নিতে চাই? কাঁদতে হবে না তোকে, এখন গিয়ে ফ্রেশ হয়ে বের হও। তোর চিন্তায় দেখ নৌশি কেমন কান্না করতেছে। এবার থেকে কোনো কিছু দরকার হলে বা কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবি বলে দিলাম। তাছাড়া বাসায় আজ বাদ কাল বিয়ে, আর এখন যদি সমস্যা হয় তাহলে কেমন দেখায় না? তুই বুঝিস না কেন চাঁদনি? এখানে আমাদের পরিবারের সবার সম্মান লুকিয়ে আছে। আর এমন ভুল কাজ আমি করব না বড় আব্বু। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ধুর, কি বলিস? বাবার কাছে সন্তানের আবার কিসের ভুল? এবার যাও, গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এতক্ষণে সবার মনের ভয় কেটে গেল। আমিও চিন্তায় ছিলাম সবাই সবকিছু আবার জেনে গেল নাকি। সবাই যে যার রুমে গিয়ে ফ্রেশ হলো। আমিও আমার রুমে ঢুকে বাথরুমে ঢুকলাম। সেই সময় দেখি শামীম ভাই আমার পেছন পেছন আমার বাথরুমে এসে গেছে। আমি পুরো ভয়ে শেষ। শামীম ভাই এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে বুকের কাছে টেনে আনলো। আমি আমার হাত দিয়ে শামীম ভাইয়ের বুকে রেখে ঠেলতে লাগলাম যেন আমাকে ধরে রাখতে না পারে। কথায় আছে না, পুরুষ মানুষের শক্তির কাছে মেয়েরা অবলা। এরকম জোরাজুরি করতেছিস কেন তুই? তুই কি গতকাল রাত থেকে আজকে সব ঘটনা ভুলে গেছিস নাকি? না, আমি কিছুই ভুলে যাইনি। আপনি দয়া করে এখান থেকে বের হয়ে যান। কেউ যদি এখানে আপনাকে দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তার চেয়ে সব কিছু আমি সবাইকে বলে দেই। গত রাতে কি কি করেছিস আমার সাথে? আপনার মুখে দেখি কিছুই আটকায় না। আর আপনি কিন্তু আমাকে ছুঁয়ে কথা দিয়েছেন, এসব কাউকে কখনো বলবেন না আপনি। এই জায়গায় তো আজ আমি আটকে আছি,
না হলে আজকেই আরও একবার তোমার সাথে বাসর করতাম আমি। কি অসভ্য আপনি! ছি, এসব কি বলেন? আপনার মুখ দেখি খুব পাতলা। আমি অসভ্য হই আর আমার মুখ পাতলা হোক, তাতে তোর কোনো সমস্যা? আপনি আগে এখান থেকে বের হন তো। একদম কথা ঘুরাবি না তুই। আগে তোকে আদর করব, তারপর এখান থেকে যাব আমি। না, ওসব হবে না আর। যতক্ষণ আদর করতে দিবি না ততক্ষণ এখান থেকে যাব না আমি। দেখি তোকে একটু আদর করি আমি। জোর করে আমার গালে ঠোঁটে কিস করতে লাগলো। আমি বারবার শামীম ভাইয়াকে আমার কাছ থেকে সরিয়ে দিতেছি, কিন্তু বললাম তো, তার জোরের কাছে আর শক্তির কাছে আমি অসহায়। যেই না একটু সরাতে চেষ্টা করেছি, অমনি শামীম ভাই আমার হাতটা মোচড় দিয়ে ধরেছে। আমি ব্যথায় জোরে চিৎকার করার সাথে সাথে শামীম ভাই আমার ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নিল। আমি শুধু করতে থাকলাম। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর আমার ঠোঁট জোড়া ছেড়ে দিল। আমি হাঁপাতে থাকলাম। আপনি দয়া করে এখান থেকে যান। অনেকক্ষণ হয়েছে রুমে ঢুকেছি। কেউ যদি আসে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আমি তো আমার ভালোবাসা আদায় করেই ছাড়বো। না না, কোনো কিছু করবেন না আপনি। আমি কথা দিচ্ছি, আজকেও রাতে আপনার রুমে যাব আমি। তখন যত খুশি আদর করিয়েন আমাকে। পাক্কা কথা তো, নাকি ঢপ মারতেছ আমার সাথে? এই যে আপনার গা ছুঁয়ে বলতেছি, সত্যি আমি আসবো আপনার রুমে। এবার আপনি যান। শামীম ভাই আমাকে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমু দিয়ে বাথরুম থেকে বের হয়ে গেল। আমি ঝর্ণা ছেড়ে দিয়ে দেয়ালে হেলান দিয়ে কান্না করতে লাগলাম। আগেই তো ভালো ছিল, এখন কি থেকে কি হয়ে গেল? আমি যে সবার থেকে সুখ হাসি খুশি কেড়ে নিতেছি। আল্লাহ, তুমি বলে দাও আমি কি করব। ঝর্ণার মাঝে হঠাৎ ফুপিমা এসে আমাকে ডাকতে লাগলো। চাঁদনি, কোথায় তুই? এতক্ষণ লাগে ফ্রেশ হতে? সবাই তোর জন্য অপেক্ষা করতেছে মা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে আয়। আমি চোখের জল মুছে ফুপিমাকে বললাম, আর 5 মিনিট, তোমরা নিচে যাও, আমি আসতেছি। দ্রুত ভেজা কাপড়গুলো চেঞ্জ করে ভালো কাপড় পরে বের হয়ে নিচে আসলাম। আমি, নওশিন আপু, শামীম ভাই এক গাড়িতে যাব বিয়ের কেনাকাটা করতে। বড় আব্বু ফুফা ওনারা এক গাড়িতে। ফুপিমা, বড় আম্মু, নওশিন আপুর ভাই বোন ওরা এক গাড়িতে যাবে। আমরা যে যার গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভার গাড়ি চালাতে থাকলো। পেছনের সিটে শামীম ভাইয়া মাঝখানে, আমি বাঁদিকে আর নওশিন আপু ডান দিকে। রাস্তায় গাড়ি চলতেছে। নওশিন আপু আর শামীম ভাইয়া নানা রকম কথা বলতেছে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ব্যস্ত নগরী দেখতেছি। হঠাৎ করে শামীম ভাই আমার গালে কিস করলো। আমি একটু হকচকিয়ে উঠলাম। এবার বুঝতে পারলাম কথার ফাঁকে ফাঁকে শামীম ভাইয়া নওশিন আপুকে ব্যস্ত রাখতেছে, আর মাঝে মাঝে আপু বাইরে কিছু একটা দেখতে বলতেছে, আর শামীম ভাইয়া সেই সুযোগে আমাকে বারবার কিস করতেছে। আজ নওশিন আপুর জায়গায় আমার থাকার কথা ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমার জায়গায় নওশিন আপু। আর কিছুক্ষণ পর তাদের দুজনের গায়ে হলুদ। আমরা মার্কেটে চলে আসলাম। শামীম ভাইয়া বারবার আমার গা ঘেঁষে চলতেছে। নওশিন আপু বারবার বিষয়টা খেয়াল করতেছে। দেখো তো শামীম, এই শাড়িতে আমাকে কেমন মানাবে? আচ্ছা, তুই শাড়িটা চাঁদনির গায়ে দিয়ে দেখো কেমন মানাবে, তাহলে তো হয়েই গেল। তুমি দেখলে কি হয়? আমার গায়েও তো আছে নাকি? আমার পছন্দ করা জিনিস তোমার পছন্দ নাও হতে পারে। ধ্যাত, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই চাঁদনি, এদিকে আয় তো। নওশিন আপু আমাকে শামীম ভাইয়ের কাছে দাঁড় করালো। শামীম ভাই আমার পেছন দিকে। আপু যখনই আমার গায়ের ওপর একটার পর একটা শাড়ি রাখতেছে, ঠিক তখনই শামীম ভাই আমার কোমর জড়িয়ে ধরতেছে। যতবার আমার কোমর জড়িয়ে ধরে ততবারই আমি শিউরে উঠি আর নড়ে উঠি। এই চাঁদনি, বারবার এমন করে নড়তেছিস কেন? সোজা হয়ে থাক না তুই, আমাকে একটু দেখতে দে। কেমন করে আপুকে বলি কেন আমি বারবার নড়ে উঠতেছি? শাড়ি কেনা হলে অলংকারের দোকানে গেলাম, সেখানেও একই কাহিনী। শামীম ভাইয়া কানের দুল গলার মালা পরিয়ে দেওয়ার অজুহাতে বারবার আমার কান গলা স্পর্শ করতেছে। এমনভাবে স্পর্শ করতেছে যেন কিছুই হয়নি, আর কেউ কিছু বুঝেইনি। সবকিছু কেনাকাটা শেষ করে যখন বের হব, তখন একজন বলল, আচ্ছা ভাইয়া, এই মেয়েটা কি? আমাকে দেখিয়ে। আপনার হবু বউ নাকি? না মানে যা কিছু কিনলেন সব কেন জানি এনার উপর ট্রাই করলেন? ওমা, নওশিন আপুর নাক দেখে রাগের চোটে রক্তিম লাল হয়ে গেছে। এবার আমি নিজে থেকে ওদের মাঝখান থেকে সরে আসলাম। আপুকে দেখে বোঝা যাচ্ছে আপু খুব সন্দেহ করতেছে লোকটার কথা শোনার পর থেকে। এবার শামীম ভাইয়ের কেনাকাটা শুরু। আমি ওদের থেকে দূরে। কিন্তু কথায় আছে না, কুকুরের লেজ সোজা হয় না, ঠিক তাই। শামীম ভাই ওনার জন্য যা যা কিনতেছে বারবার আমাকে দূর থেকে দেখাচ্ছে। আপু মনে হয় বিষয়টা বুঝে গেছে। আমি এবার উল্টো দিকে মুখ করলাম। তারপর আমরা কেনাকাটা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমাদের আগেই সবাই চলে এসেছে, আর বাসায় মেহমান আসা শুরু করে দিয়েছে। সন্ধ্যার দিকে শুরু হলো হলুদ অনুষ্ঠান। বাসার ছাদের দুই দিকে দুইটা ছোট করে স্টেজ সাজানো।
একটাতে বর একটাতে কনেকে রাখা হয়েছে। এক এক করে সব আত্মীয় স্বজন শামীম ভাইয়াকে আর নওশিন আপুকে হলুদ লাগিয়ে দিতেছে। আমিও ওদেরকে হলুদ লাগিয়ে দিলাম। যখন শামীম ভাইয়াকে হলুদ লাগিয়ে দিব সেই সময় আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি শামীম ভাইয়ার পায়ের ওপর পড়েছে। হলুদ লাগানো শেষ হলে সবাই একে অপরকে হলুদ লাগিয়ে দিতেছে। এর মাঝখানে শামীম ভাই আমার পিছু নিয়েছে আমাকে হলুদ লাগিয়ে দিবে। জানি পরে এই কাজ করাটা ঠিক না, কিন্তু নওশিন আপু নিজেই ভাইয়াকে জোর করে হলুদ লাগিয়ে দিয়েছে। আপুর বান্ধবী বন্ধুগুলো। ভাইয়া কি আর বসে থাকবে? ভাইয়াও একটা করে ধরতেছে আর হলুদ লাগিয়ে দিতেছে। শেষে যখন আমার পালা, তখন বুঝতে পেরে পালাতে ধরেছি, ঠিক সেই সময় ভাইয়া সবার সামনে আমার হাত ধরে টেনে বুকের কাছে কিছুটা জড়িয়ে ধরে মুখে রং আর হলুদ লাগিয়ে দিয়েছে। হঠাৎ তার কি জানি হলো জানি না, শামীম ভাইয়ের কাছ থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে নিচে তার রুমে আমাকে টেনে নিয়ে গেল। এইসব তোরা কি শুরু করে দিয়েছিস? হ্যাঁ, আমি আবার কি করলাম আপু? কি করলি মানে? মনে করতেছিস আমি কিছুই দেখি না, কিছুই জানি না? আপু যা দেখেছো সব ভুল। মানলাম আমার ভুল, কিন্তু এরপর থেকে বিয়ে না হওয়া পর্যন্ত আমি যেন তোকে শামীমের আশেপাশে না দেখি। দেখ বোন, নিজের হবু স্বামীর পাশে নিজের মায়ের বোনকেও সহ্য করতে পারে না। এরপরে এমন ভুল কাজ হবে না আপু, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বোন, মন খারাপ করিস না। তুই অন্য সবার সাথে মজা কর, আনন্দ কর। আমি বের হয়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে কান্না করতে লাগলাম। আপুরে, আমি নিজেই নিজের ভালোবাসা তোর হাতে তুলে দিয়েছি। আপুরে, সত্যি বলতে তোকে আমি শামীম ভাইয়ের পাশে সহ্য করতে পারি না। যাকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, আজ তাকেই তুই কেড়ে নিতে চাইছিস। আপু নিজেই মিউজিকের তালে তালে নাচ গান করতে থাকলো। তার সাথে সাথে নাচ গান করা শিল্পীগুলোও নাচ গান করতে লাগলো। বাসার সবার মনে আনন্দ, সুখ, খুশি, শুধু আমি বাদে। আমার একটা ডায়েরি আছে, সেখানে আমি আমার মনের গোপন কথাগুলো লিখে রাখি। ঠিক আজও তাই করতেছি আমি। আমি ডায়েরি লিখতে লিখতে আপু আর ভাইয়ার গোসল পর্বও শেষ হলো। রাত অনেক হয়েছে। আমিও শামীম ভাইয়ের গায়ে হাত রেখে কথা দিয়েছি তার কাছে আমি রাতে যাব। আমিও চুপি চুপি ভাইয়ার রুমে গেলাম। দেখি ভাইয়া পায়চারি করতেছে, মনে হয় আমার জন্যই অপেক্ষা করতেছে। আমাকে দেখা মাত্র তার কাছে টেনে নিল, আর দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার অতল সাগরে। আপনি কি নওশিন আপুকে ঠকাচ্ছেন না? কেন আমাকে এভাবে আপনার কাছে টানলেন? আমি নওশিনকে ঠকাচ্ছি না, বরং তুই আমাকে ঠকাতে চেয়েছিলি। আর যাকে ভালোবাসি তাকেই আমার কাছে টেনেছি। আপনি পাগল হয়ে গেছেন? একজন মানুষ দুজনের কখনো হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার জন্য পাগল হয়েছি, তোমার ভালোবাসার জন্য পাগল হয়েছি। আর আমি দুজনকে নয়, একজনকে চাই। আর একজনকেই ভালোবাসি, আর সেটা হলে তুমি। আমাকে ছাড়ুন, আমি আমার রুমে যাব। এখানে থাকলে নিজেকে ঠিক রাখতে পারবো না আমি। আমি আমার রুমে চলে আসলাম। পরের দিন খুব জোর দিয়ে বিয়ের আয়োজন চলছে। বক্সে গান বাজতেছে, ছোট বড় সবাই নাচানাচি করতেছে। কেউ বরকে সাজাচ্ছে, কেউ বা কনেকে সাজাচ্ছে। আমি শামীম ভাইকে কথা দিয়েছিলাম ওদের বাসর আমি সাজাবো। ঠিক তাই, নিজ হাতে আমি সাজিয়ে দিতেছি। কজন মনের মানুষের এমন সৌভাগ্য হয় নিজ হাতে মনের মানুষের বাসর সাজানোর? কাজই চলে এসেছে। না, আমি আর এখানে থাকবো না। এক্ষুনি এখান থেকে আমি চলে যাব। সেই যে বের হলাম বাসা থেকে, আর আমাকে কেউ দেখতে পায়নি। মামুনি, তারপর কি হলো? বাকিটুকু তো বললে না আমাকে। অনেক রাত হয়েছে মামুনি, বাকি সবটুকু কালকে জানাবো তোমাকে, কেমন? আচ্ছা, আমার লক্ষ্মী মামুনি। আমার 7 বছরের মেয়ে সাদিয়া। ওকে আমি এতক্ষণ আমার জীবনে সামান্য একটু গল্প শোনালাম, কিন্তু সাদিয়া জানে না এটা আমার আর শামীমের গল্প। কারণ আমি এখন যেখানে আছি সেখানে সবাই আমাকে আলো নামেই চেনে। মেয়েটা আমার বড্ড মা পাগল। আমি সাদিয়াকে গল্প না শোনালে ঘুমাতে চাই না। এই যে এখন গল্প শুনিয়ে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিতেছি আমি। মেয়েটা ঘুমিয়ে গেল। মেয়েটার দিকে তাকিয়ে থাকলে মনের যত ক্লান্তি আছে সব যেন নিমিষেই শেষ হয়ে যায়। আজ মেয়েটাকে আমার আর শামীমের গল্প শোনাতে গিয়ে কখন যে চোখের পানি এসেছে সেটা বুঝতেই পারি নাই। এখন কেন জানি শামীমকে দেখার খুব ইচ্ছে করতেছে আমার। আমি বিছানা থেকে উঠে বাক্স খুলে সেখান থেকে আমার আর শামীমের একসাথে তোলা ছবিটা বের করলাম। নিশ্চয়ই নওশিন আপুকে নিয়ে অনেক ভালো আছো, তাই না? দেখো না কতটা স্বার্থপর আমি। যাই হোক, তুমি এতদিনে হয়তো তোমার হৃদয় থেকে আমার নামটা মুছে ফেলেছো। ফুফিমা, ফুফা, বড় আব্বু, বড় আম্মু, ভাইটা আমার কেমন আছে? সবাইকে দেখতে খুব ইচ্ছে করতেছে এখন। কোন মুখ নিয়ে দাঁড়াবো তোমাদের সামনে আমি? আমি শামীমের ছবিটা রেখে দিলাম। বেশিক্ষণ দেখলে মনটা খুব ছটফট করবে তাদেরকে দেখার জন্য।
প্রায় 8টা বছর ধরে আমি তাদের থেকে দূরে আছি। সবাইকে সুখী আর খুশি রাখার জন্যই তো আমি বাসা থেকে চলে এসেছি। আমি মেয়েটার পাশে শুয়ে পড়লাম। সকালে আবার সাদিয়ার জন্য নাস্তা বানাতে হবে, ওকে স্কুলে দিয়ে অফিসে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানালাম, মেয়েকে ফ্রেশ করলাম, নিজে ফ্রেশ হলাম। মেয়েকে স্কুলে ইউনিফর্ম পরিয়ে টেবিলে বসে নাস্তা করালাম আর নিজেও খেলাম। মেয়েকে টিফিন দিলাম। মেয়েটা আমার হাত ধরে বাসার বাইরে আসলো। রিক্সা করে রওনা হলাম। মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে চলে আসলাম। আমার ডেস্কে বসে কাজ করতেছি, এমন সময় অফিসের বস আমাকে ডাক দিল তার কেবিনে। মিস আলো, আসুন, আপনার জন্য অপেক্ষা করছি আমি। কেন স্যার, কোনো কাজ কি বাকি আছে নাকি? কাজ কোনো নেই আপাতত, এখন আমাদের বের হতে হবে। পাশে যে আমাদের সাইডের কাজ হচ্ছে সেখানে যেতে হবে আমাদের। কিন্তু স্যার, আমার মেয়েকে তো আবার স্কুল থেকে আনতে যেতে হবে। আমি ড্রাইভারকে বলে দিব সাদিয়া মামনিকে সে নিয়ে আসবে। আপনি আর আমাদের মা মেয়ের জন্য কত করবেন স্যার? মনে মনে যতদিন না আপনার মনে জায়গা করে নিতে পারি মিস আলো। বিড়বিড় করে কি বলেন স্যার? আরে কোনো কিছু না, আপনি গিয়ে সব কাগজপত্র নিয়ে নিচে যান, আমি আসছি। ঠিক আছে স্যার। আমি স্যারের কথা মতো নিচে চলে আসলাম। এবার পরিচয় দেই আমার অফিসের বস সম্পর্কে। বাবা মায়ের আদরের বড় ছেলের নাম হচ্ছে আনাফ চৌধুরী। 2 ভাই 2 বোনের মধ্যে সবার বড় তিনি। বাবা অসুস্থ হয় অফিস দেখাশোনা তিনিই করেন। বাকি ভাই বোনগুলো সবাই পড়াশোনা করে। ওনার বাবা মা অনেক বড় মনের মানুষ। এই তো বাসা থেকে বের হয়ে যখন এই নতুন শহরে আসলাম, তখন তো এই আনাফ চৌধুরীর বাবা মা আমাকে জায়গা দেয় থাকার জন্য। পরে ওনাদের অফিসে আমাকে চাকরি দেয়। দুনিয়ায় এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। আর এই আনাফ চৌধুরী তো আমাকে পছন্দ করে, এমনকি আমাকে বিয়েও করতে চায়। সত্যি বলতে একদিন তো আনাফ চৌধুরীর বাবা মা আমাকে তাদের ছেলের বউ করার কথা পর্যন্ত বলেছিল। হ্যাঁ, তারা জানে আমার সন্তান আছে, তারপরও তারা সাদিয়াকে নিজের নাতনির মতো করে আদর ভালোবাসা দেয়। আর আনাফ চৌধুরী দেখতেও মাশাআল্লাহ, যে কোনো মেয়ে তাকে দেখলে ক্রাশ খাবে। এখানে দাঁড়িয়ে কি ভাবছেন আপনি? পিছনে তাকিয়ে দেখি আনাফ স্যার, মানে আমার অফিসের বস। কই কিছু না তো। আচ্ছা চলুন, গাড়িতে বসুন। আমাকে মিথ্যা বলে লাভ নেই, আপনি নিশ্চয়ই কিছু একটা নিয়ে ভাবছেন। দুজনে হেঁটে হেঁটে গাড়িতে গিয়ে বসতে বসতেই কথাগুলো বলল আনাফ চৌধুরী। গাড়ি চালাতে শুরু করলো আনাফ চৌধুরী, আর আমি তার পাশের সিটেই বসে আছি। আচ্ছা, আজব কথা তো, আমি কেন আপনাকে মিথ্যে বলতে যাব? আপনার চোখ আর মুখ বলে দিতেছে আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। এসব বাদ দেন তো, আগে বলে নতুন অফিসের কাজ কবে শেষ হবে? তার জন্যই তো সেখানে যাচ্ছি আমরা। আর এই দায়িত্বটা কিন্তু আপনার ছিল, আমার না। তা তো ছিল, কিন্তু ইদানিং অফিসে কাজের চাপ বেড়ে যাওয়াতে এত খোঁজ রাখতে পারি নাই আমি। আপনাকে তো আর এত কাজের চাপ নিতে বলিনি আমি। কাজ ঠিক মতো যদি না করি তাহলে তো ব্যবসার লস হবে, তাই না? আমাদের যা আছে তা দিয়ে আরো 10 পুরুষ বসে খেলেও শেষ হবে না। আপনি কথা অন্যদিকে নিয়ে যাচ্ছেন কেন? নামুন, চলে এসেছি আমরা। ওই দিকের ওই জায়গায় কাজ করা দেখুন কেমন করে করছে। আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি। আমি গাড়ি থেকে নেমে পুরো জায়গায় কাজ করা ঠিক মতো দেখলাম। কোথাও কোনো কাজের ফাঁকিবাজি চলছে নাকি সেটাও দেখতেছি। কাজের অনেক জায়গায় ভুল পেয়েছি, তাই আমি কন্ট্রাক্টরকে ডাক দিলাম। কি ব্যাপার কন্ট্রাক্টর সাহেব, আজ কাজের এত লোক কম কেন? আর ঠিকমতো সিমেন্ট ইট রড ব্যবহার করতেছেন না কেন? কি বলেন ম্যাডাম, সবকিছু তো ঠিকঠাক মতোই চলতেছে। আর কাজ তো প্রায়ই শেষ, তাই বেশি লোকজন নিয়ে কি করব। আর আপনি যেভাবে বলছেন সেভাবেই তো কাজ করতেছি। কি কাজ করতেছেন তা তো দেখতেই পারতেছি। আপনার কিন্তু আর 2 দিন পর সবকিছু বুঝিয়ে দেওয়ার কথা ছিল। আসলে ম্যাডাম, কাজের যেটা টার্গেট করেছি সেটা আসলে হচ্ছে না। আর একটু সময় দেন, কাজ ঠিক বুঝে পাবেন। আর যেখানে যেখানে কাজের ভুল হয়েছে সেটা আমি এক্ষুনি ঠিক করতে বলতেছি। আপনাকে কোনো কিছু না বললে আপনি দেখি কোনো কাজই ঠিক মতো করেন না। আমি মাত্র কয়েকটা দিন দেখতে আসি নাই, আর আপনি তাতেই এমন শুরু করে দিয়েছেন। আর এমন হবে না ম্যাডাম, এবার থেকে সব ঠিকঠাক পাবেন। আমি যখন কন্ট্রাক্টরের সাথে কথা বলতেছিলাম তখন পাশে থেকে আনাফ স্যার কেমন মায়া ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি জানি তিনি আমাকে ভালোবাসে, কিন্তু আমার মনের মাঝে এখনো যে শামীম বিরাজ করে। হোক না শামীম অন্য কারো, কিন্তু আমি যে তাকে সেই প্রথম থেকে ভালোবেসেছি। আনাফ স্যার আমাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছুই করেছে। আমি কন্ট্রাক্টরের কাছ থেকে আনাফ স্যারের কাছে এগিয়ে গেলাম। অমন করে আপনি কি দেখছেন? তেমন কিছু না, আপনি আমাদের অফিসের জন্য যা করেন অন্য কর্মচারীরা কিন্তু তা করে না। আমাকে রাস্তা থেকে তুলে যদি আপনার বাবা মা আমাকে ঠাঁই না দিত তাহলে আমার কি অবস্থা হতো একবার ভেবে দেখেন। আপনাদের ঋণ শোধ করার মতো না স্যার। আবার আপনি এসব কথা বলছেন? কতবার মানা করেছেন এসব কথা আপনি বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা বলবো না,
কিন্তু আমার কাঁধে যে দায়িত্ব আছে সেটা আমি পালন করবই, তাই না? আমার দায়িত্বটা নিলে কি হয়? আমার পরিবারের দায়িত্বটা নিলে কি হয়? যদি এভাবে আমাদেরকেও আগলে রাখতেন তাহলে কতই না ভালো হতো। মনে মনে কি বলেন, বুঝলাম না তো কিছুই। না মানে আপনি আপনার দায়িত্ব পালন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু এর পাশাপাশি নিজের শরীরের দিকেও খেয়াল রাখবেন। আপনিও কিন্তু কথা অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমি কেন কথা অন্যদিকে নিয়ে যাব? আপনার মতন দায়িত্বশীল একজন কর্মী যদি অসুস্থ হয় তাহলে তো আমার অফিসের জন্য অনেক ক্ষতি, তাই না? আপনার অফিসে বুঝি আমি একাই দায়িত্বশীল কর্মী? আরও আছে, আর সবারই খোঁজখবর রাখি আমি। এবার চলুন স্টোরে যেতে হবে, ওখানে মালামালের হিসেবটা নিতে হবে আমাদের। আবারও গাড়িতে উঠলাম। আনাফ চৌধুরী গাড়ি চালাতে শুরু করে দিল। গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আমাকে আর চোখে দেখতেছে তিনি। এর মাঝে টুকিটাকি অফিসের অনেক কাজের কথা, কিছু টেন্ডারের কথা, ফাইলের কথা, নানা রকম কথা আমাকে জিজ্ঞেস করছেন তিনি। এর মাঝে আমরা স্টোরে চলে এসেছি। আপনি কি এই মাসের সব মালামালের হিসাব, কতগুলো মাল শিপমেন্ট হয়েছে, কত লাভ হয়েছে, কত টাকা ব্যাংকে রেখেছে, সবকিছু তালিকা করে দিন, আমি পরে নিব। আর হ্যাঁ, এই মাসে কি কি প্রোডাক্ট লাগবে, কোনটা আগে দরকার তার তালিকাও নেবেন। আর কোনটা দেশের বায়ার আমাদের সাথে, আর কোন দেশের বায়ার আমাদের প্রোডাক্ট নিতে চায়, কে বেশি মুনাফা দিবে সেটার দিকটাও দেখে নেবেন। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি সবকিছু আগে থেকেই তৈরি করে রেখেছি। আর এখান থেকে অফিসে গিয়ে বিকেল 5টার সময় আমাদের কানাডার বাইরের সাথে মিটিং আছে। তাহলে তো আর কোনো টেনশন নেই, তারপরে আপনি আবার গিয়ে সবকিছু বুঝে নিন। আমি স্যারের কথা মতো সবকিছুর হিসাব করলাম। স্যার স্টোর ম্যানেজারের সাথে কথা বলে নিল আর সবকিছু ভালো করে দেখে নিল। যাই হোক, এদিকের কাজটাও শেষ। এখন তো বিকাল 3টা বেজে গেল, দুপুরে খাবার খাওয়া হলো না। চলুন অফিসে গিয়ে খাওয়া যাবে। অফিসে যেতে যেতে মিটিং এর সময় হয়ে যাবে, আবার অফিসে গিয়ে সব ফাইলের কাজগুলো করতে অনেক ঝামেলা হবে। তার চেয়ে বরং সামনে রেস্টুরেন্ট আছে, সেখানে খেয়ে আমরা চলে যাব। কি আর করার, আনাব চৌধুরী যখন বস হয় তখন তো তার কথা পালন করতেই হবে আমাকে। আনাব চৌধুরী আমাকে নিয়ে রেস্টুরেন্টে গেল। আমার পছন্দের সব খাবার তিনি অর্ডার করলেন। ইদানিং কেন জানি আমার মনে হচ্ছে আনাব চৌধুরী আমার সব ধরনের বিষয় মনে রাখেন। আমার কোনটা পছন্দ, কোনটা অপছন্দ, কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, সবকিছুই তিনি জানেন। আমার পছন্দের রঙের পোশাক পরেন তিনি। খাওয়া শেষ করার পর হঠাৎ আনাব চৌধুরীর কাছে একটা মেয়ে আসলো। তার কোলে একটা বাচ্চাও আছে। এসেই তিনি বলা শুরু করে দিলেন। কিরা আনাফ, কবে বিয়ে করলি? আমাকে একটু জানালিও না। কি বলতেছিস এসব? আগে বস এখানে, তোকে বলছি আমি। তোর সাথে কোনো কথা নাই। ভাবি, আমাকে? এই গাধাটাকে কেমন করে পটালেন? আপনি যা। আরে থামেন তো, আমাকে আপনি করে বলতে হবে না, আমাকে আপনি তুমি করেই বলবেন। আমি হলাম আনাফের সেই ছোটবেলা থেকে শুরু করে পড়াশোনা শেষ করা পর্যন্ত একমাত্র বেস্টু। আনাফ সত্যি অনেক ভালো ছেলে ভাবি, আপনাকে অনেক সুখে রাখবে। আনাফের মতো ভালো ছেলে এখন খুঁজে পাওয়া দায়। ভাবি, সত্যি আপনি অনেক লাকি। কারণ আনাফের জীবনে অনেক মেয়ে আসতে চেয়েছিল, কিন্তু দেখেন এত সব মেয়েদের ভিড়ে আপনাকেই খুঁজে নিল সে। আনাফ কিন্তু অনেক কেয়ারিং একটা ছেলে, বুঝেছেন আপনি? এবার বলেন, কবে কোথায় পরিচয় হলো আর কবে শুভ কাজটা সেরে ফেললেন আপনারা? আপনি যা ভাবতেছেন তা না। ওহ, বুঝেছি, এখনো বিয়ে করেন নাই, প্রেম চালিয়ে যাচ্ছেন। আমি ওনার কথা শুনে তো লজ্জায় শেষ। কি থেকে কি কি সব বলতেছেন উনি। এই তুই চুপ করবি? তোর এই বদভ্যাস আর গেল না এখনো না। সেই আগের মতন কোনো কিছু না জেনে না বুঝে কি সব বকবক করে যাচ্ছিস? মানে? বোকার মতো। ওর নাম আলো, আর ও আমার অফিসে জব করে, বুঝলি এবার? স্যার আমি বাইরে গেলাম, আপনি কথা শেষ করে আসুন। আমি লজ্জায় মাথা নিচু করে দ্রুত সেখান থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলাম। এবার আমি গাড়ির পেছনের সিটে বসলাম। তোর কি মাথায় কিছু নাই? আগে শোন, বোঝ, তারপর বল। দোস্ত, যাই বলিস না কেন, আলোর সাথে তোকে মানাবে বেশ। কি যে বলিস না তুই এসব? শুধু কি তোর অফিসে চাকরি করে, নাকি তুইও আলোকে পছন্দ করিস? ধ্যাত, বাদ দে তো। আরে বল না দোস্ত, এমন করিস কেন তুই? আমি পছন্দ করলে কি হবে? সে তো আমার মনের কথাগুলো বুঝে না। যে আনাফ চৌধুরীর পিছনে মেয়েরা ছুটে চলতো, সে আনাফ চৌধুরী কিনা একটা মেয়েকে পটাতে পারে না? আরে সে অনেক কথা, একদিন সময় করে বলবো তোকে। আচ্ছা বলিস, সমস্যা নাই, তবে লেগে থাক, দেখবি একদিন ঠিকই পটে যাবে আলো। আর তোর সাথে কিন্তু সেই মানাবে। ধ্যাত, এখন এসব কথা রাখতো। তোর স্বামী মানে আমার বন্ধু ফাহিম কোথায়? ও একটু বাইরে আছে, চলে আসবে। আচ্ছা, আজ উঠি রে। আর ফাহিম আসলে আমার সাথে দেখা করতে বলিস।
দোস্ত, আলুকে দেখলাম লজ্জা পাইছে। মনে তো হচ্ছে আলু তোকে ভালোবাসে। কিরে, তুই এমন লজ্জা পাচ্ছিস কেন? ওই দাঁড়া, শোন, ফাহিম চলে আসবে। আনাফ স্যার এসে গাড়ি চালাতে শুরু করলো। দুজনের কারো মুখেই কোনো কথা নেই। গাড়ি চালাতে চালাতে আনাফ স্যার আমাকে বলল, ওর কথা কিছু মনে করবেন না, ও আসলে এরকমই, কোনো কিছু না জেনে না বুঝে যা না তাই বলে। সেটা আমি ওনার কথা শুনে বুঝতে পেরেছি। অফিস যাওয়া পর্যন্ত দুজনে একজন আর কোনো কথা বলি নাই। আমি গাড়ি থেকে নেমে মিটিংয়ের সবকিছু প্রস্তুত করে রেখে দিলাম। এরই মাঝে বায়ার চলে এসেছে, কিন্তু বায়ারের সাথে দেখতেছি বড় আব্বুর অফিসে যে আগে ম্যানেজার ছিল তিনিও সাথে। এখন আমি ওদের কাছে গেলে বা মিটিংয়ে থাকলে উনি যদি আমাকে চেনেন, কিন্তু উনি আমাকে চিনবেন না, কারণ আমি তাকে চিনি, তিনি আমাকে চেনেন না। কোনোদিন তার সাথে কথা হয়নি বা বড় আব্বু কখনো পরিচয় করে দেয়নি। সবাই মিটিংয়ে বসে পড়লো। আমি প্রয়োজনীয় সব জিনিস স্যারকে এগিয়ে দিতেছি। পরে সব ডিল ফাইনাল হলো। এবার হয়তো এখান থেকে অফিসে ব্যবসায় বেশি লাভ আসতে পারে। মিটিং শেষ করে সবাই চলে গেল। অফিসের সময়ও শেষ হয়ে গেল। এখন দ্রুত বাসায় যেতে হবে। মেয়েটা একাই বাসায় আছে। আমি অফিস থেকে বের হয়ে বাইরে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। এমন সময় আনাফ স্যার তার গাড়ি নিয়ে এসে আমার সামনে দাঁড় করালো। মিস আলো, আপনি গাড়িতে বসুন। না স্যার, আমি রিক্সা করে চলে যেতে পারবো। মেয়েটা একাই বাসায় আছে। সেজন্যই তো বলছি, আপনি গাড়িতে উঠুন, তাহলে দ্রুত যেতে পারবেন। এদিকে রিক্সাও নেই। আবার আজ অনেক দেরিও হয়ে গেল। তাই কোনো কিছু না ভেবে গাড়িতে বসে পড়লাম। পেছনের সিটে গিয়ে বসলেন কেন? সামনে আসুন আপনি। নাকি এখন আমার বান্ধবীর কথা শুনে লজ্জা পেয়ে আছেন? এই লোকটার সাথে কথা দিয়ে পারা যাবে না। আর কোনো কথা না বলে সামনের সিটে গিয়ে বসে পড়লাম আমি। আনাফ স্যার গাড়ি চালাতে শুরু করে দিল। আমি সিটে বসে চোখটা একটু বন্ধ করলাম। আজ একটু ক্লান্ত লাগতেছে আমার। হঠাৎ চোখ খুলে দেখি এটা তো আমার বাসায় যাওয়ার রাস্তা না। এ কি, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এদিকে? এটা তো আমার বাসায় যাওয়ার রাস্তা না। হুম, এটা আপনার বাসায় যাওয়ার রাস্তা না, সেটা আমি জানি। তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? ওই তো সামনে কাজী অফিস, সেখানে নিয়ে যাচ্ছি আপনাকে বিয়ে করার জন্য। ফাজলামি রাখেন এখন। দেখেন সাদিয়া একাই বাসায় আছে। নিশ্চয় আমাকে এতক্ষণ দেখতে না পেয়ে কান্না করতেছে সে। আপনি এখন মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকুন। আরে আপনি বুঝতে পারছেন না কেন? সাদিয়া একাই বাসায় আছে। প্লিজ গাড়ি ঘুরান। গাড়ি তো আর ঘুরবে না। আর হ্যাঁ, এত টেনশন করতে হবে না, সাদিয়া ঠিক আছে। আপনি কেমন করে জানলেন? কারণ সাদিয়া এখন ওর দাদু আর দিদিমার কাছে আছে। আপনার বাসায় কখন গেল সাদিয়া? যখন ড্রাইভার গেছে সাদিয়াকে আনতে তখন। আর অনেক দিন থেকে নাকি বাবা মা সাদিয়াকে দেখে না, আর আপনিও নাকি আমাদের বাসায় যান না, তাই আর কি সাদিয়াকে স্কুল থেকে সোজা আমাদের বাসায় নিয়ে গেছে ড্রাইভার। এই কথাটা আমাকে আগে বলে কি হতো? অযথা এতক্ষণ আমার টেনশন হচ্ছিল। আপনি শুধু শুধু টেনশন করছেন। এখন আপনি চোখ বন্ধ করে থাকুন আগের মতো। কি লোক রে বাবা! গাড়ি চালানো বাদ দিয়ে আমার দিকে দেখতেছিল নাকি এতক্ষণ? আনাফ চৌধুরীর বাবা মাকে সাদিয়া দাদু আর দিদিমা বলেই ডাকে। আর আনাফ চৌধুরীর বাড়িতে কোনো ছোট বাচ্চা না থাকায় সবাই সাদিয়াকে খুব ভালোবাসে। ওনারা না থাকলে আমার আর আমার মেয়ের কি হতো তা আল্লাহই ভালো জানে। কখন যে আনাফ চৌধুরীর বাসার সামনে চলে এসেছি তা নিজেও জানি না আমি। গাড়িতে কি ঘুমাবেন নাকি বাসার ভেতরে যাবেন? আপনি বাসায় এসেছেন সেটা আগে বলবেন না আমাকে? আগে বললে কি হতো শুনি। আপনার সাথে তর্ক করা বেকার। আমার সাথে তর্ক করতে কে বলেছে আপনাকে? আমি গাড়ি থেকে নেমে সোজা বাসার ভিতরে হাঁটা শুরু করে দিলাম। বাসায় ঢুকে দেখি সাদিয়া আঙ্কেলের পিঠের ওপর বসে আছে আর আঙ্কেলকে বলতেছে, চল ঘোরা চল, আমার পাকলা ঘোরা চল। সবাই সোফায় বসে সাদিয়া আর আঙ্কেলের কাহিনী দেখতেছে আর হাসাহাসি করতেছে। আমাকে দেখে সাদিয়া দৌড়ে আমার কাছে এসে কোলে উঠল। জানো আম্মু, আজ অনেক মজা করেছি সারাদিন। দাদু দিদিমা আঙ্কেল আন্টি আমরা সবাই মিলে অনেক জায়গায় ঘুরেছি, খেয়েছি, আর ফেরার সময় আমাকে অনেকগুলো খেলনা কিনে দিয়েছে আঙ্কেল। তাই নাকি মামুনিটা? তুমি কি আজ কান্না করেছো নাকি মামুনি? আজ সারাদিন হাসাহাসি করেছে। দেখতেছো না, দাদু ভাইকে আমি ঘোড়া বানিয়েছি। আর দাদুর সাথে এমন করবে না কেমন? দাদুর খুব কষ্ট হয় মামুনি। কি যে বলিস না আলো তুই, আমার কোনো কষ্ট হবে না, বরং সাদিয়া দাদু ভাই থাকলে আমার অনেক ভালো লাগে। আঙ্কেল, এমনি আপনি অনেক অসুস্থ, আর এই অসুস্থ শরীরে সাদিয়াকে কেন পিঠে নিতে গেলেন? আরে আপু, ভাইয়া পারবে না। যার বুকে কোনো সাহস নেই তাকে দিয়ে কিছুই হবে না। আলো আপু, তুমিও না। সাদিয়া তো আমাদের কাছে থাকলে আমরা সবাই সেদিন মজা করতে পারি। আর বাবা তো সাদিয়াকে পেলে এমনিতেই সুস্থ হয়। তাই বলে এই বয়সে আঙ্কেল সাদিয়াকে পিঠে নেবে নাকি? আলো, আমরা কিন্তু এখনো কেউ কিছুই খাইনি।
তোমার হাতের রান্না অনেক দিন নাকি কেউ খায় না, তাই তোমাকে আজ রান্না করতে হবে। আন্টি, আপনি আমাকে আগে বলবেন না এই কথাটা? আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। তাহলে তুমি রান্নাঘরে যাও, আমি সাদিয়া দাদু ভাই সহ খেলা করি। আমি শুধু মুচকে একটা হাসি দিয়ে শাড়ির আঁচল কোমরে বেঁধে রান্নাঘরে চলে আসলাম। সবার জন্য ভাত রান্না করা, গরুর মাংস রান্না করা, ডাল, ভাজি, সবজি সবকিছু এক হাতেই রান্না করা শুরু করে দিলাম। মাঝে মাঝে আনাফ চৌধুরী রান্নাঘরের দিকে উকি দিয়ে দেখতেছিল। আমার কোনো কিছু লাগলেই বুয়াকে দিয়ে তা পাঠিয়ে দিতেছে। কি ভাইয়া, ভাবি বাসে আসতে না আসতেই সাহায্য করা শুরু করে দিছিস? ভাবি আর কই বানাতে পারলাম, এখন পর্যন্ত আমাকে বুঝলই না সে। এত হতাশ হচ্ছিস কেন তুই? ভালো কিছু পেতে গেলে একটু তো সময় দিতেই হবে, তাই না? আরে আপু, ভাইয়া পারবে না। যার বুকে কোনো সাহস নেই তাকে দিয়ে কিছুই হবে না। তোর মতন একটা বোন ঘরে থাকলে জীবনও কোনো কিছুই হবে না। কোথায় একটু সাহায্য করবে তোরা আমাকে, তা না। আরে বাবা, তুই তো তাকে মনের কথাটা বলতে পারিস। তুই যদি তোর মনের কথাটা ভাবিকে বলতি, তাহলে না হয় আমরা সাহায্য করতে পারতাম। কেমন করে বলি বলতো তোরা? মা বাবা ওকে কতবার বলেছি, কিন্তু সে রাজি না। যদি আবার আমি বলি আর আমাকে না করে, তাছাড়া নিজের মনের কথা ওকে বলার পর ও যদি আমার সাথে আর কথা না বলে, তখন? এত চিন্তা করিস না তো, আমরা আছি তো তোর পাশে, নাকি? তুই শুধু লেগে থাক ভাবির পিছনে। ভাবিকে শুধু ঘুমানোর সময়টা দিবি, আর বাকি সময় তোর কাছেই রাখবি তুই। দেখবি ভাবি তোর সাথে সাথে থাকলে একদিন তার অভ্যাস হবি তুই। ভাইয়া, ছোট ভাইয়া ঠিকই বলেছে। কি রে, তোরা কি এত কথা নিয়ে পড়ে আছিস? ও মা, তুমি এসেছো, ভালোই হয়েছে। আমরা ভাইয়া আর ভাবির বিষয়ে কথা বলতেছি। তারে আনাফ, কত দূর এগোতে পারলি তুই? চেষ্টা তো করেই যাচ্ছি মা, কিন্তু আলোর মনে কি চলছে সেটাই তো বুঝি না। আমার তো মন বলে আলো তোকে ভালোবাসে। কেমনে মা? আরে বোকা ছেলে আমার, যদি তোকে ভালো না বাসতো তাহলে কি সব সময় তোর সাথে সাথে থাকতো? এই যে বাসায় এসেই রান্না করা শুরু করে দিয়েছে। তোকে ভালোবাসে বলেই তো এসব করতেছে। দেখ, তোর তো সব কথাই আলো শুনে, তোর কোনো কথাই তো আর সে না করে না। এটা তো কখনোই দেখিনি আমি। কিন্তু মা, যদি সে আমাকে ভালোবাসে তো আমাকে বলতে পারে না কেন? বোকা ছেলেটা আমার কিছুই বুঝে না। আরে বাবা, মেয়েদের বুক ফুটে তো মুখ ফুটে না। বর্তমানে কি এমন মেয়ে আদৌ আছে মা? আছে কিনা তা জানি না, কিন্তু তুই নিজেই আলোকে বলে দেখ না আগে। আর আমরা তো সবাই আছি নাকি? এর মাঝে আমার রান্না করা শেষ হলো। আমি সব খাবার টেবিলে সাজানো শুরু করে দিলাম। একে একে সবাইকে খেতে ডাকলাম। সাদিয়া তো খেলনা পেয়ে সেই খুশি। সাদিয়া খেতে না এসে খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আজ মেয়েটা স্কুলে কোনো পড়াই পড়লো না। আমি সবাইকে খেতে দিলাম। আমাকে জোর করে খাবার টেবিলে বসালো আনাপ চৌধুরীর মা। কি আর করার, ওনাদের সবার সাথে বসে আমিও খেলাম। খাওয়া শেষ করে আমরা সবাই ছাদে গেলাম, শুধু আঙ্কেল, আন্টি আর সাদিয়া বাদে। আনাপ চৌধুরী ছাদের একদিকে দাঁড়িয়ে আকাশের তারা দেখতেছে। আমি আর আনাপ চৌধুরীর ভাই বোন মিলে পার্টি বিছিয়ে সেখানে বসে গল্প করতেছি। আচ্ছা আলো আপু, তোমার জীবনের লক্ষ্য কি? আমার জীবনের লক্ষ্য এখন আমার মেয়ে। সেটা তো জানি আমরা সবাই, এরপরেও তো স্বপ্ন থাকে। আমার যত স্বপ্ন আমার মেয়েকে নিয়ে, এর পাশাপাশি তোমরা যারা আছো তোমাদেরকে নিয়ে। আরে বাবা, এসব বাদেও তোমার নিজের স্বপ্নের কথা বলো। আমার নিজের কোনো স্বপ্ন নেই। আমার কথা বাদ দাও, তোমাদের স্বপ্নের কথা বলো তোমরা। আমাদের সবার স্বপ্ন আনাফ ভাইয়ের জন্য টুকটুকে একটা ভাবি। আনাফ ভাইয়া বউয়ের সাথে তো আমি দিনরাত গল্প করব আর তার কাজে সাহায্য করব। আমি তো ভাবির সাথে সব সময় ঝগড়া করব। আমার দিকে তাকিয়ে বললে কেন কথাটা? আরে বাবা, ভাইয়ার বউয়ের কথাই তো বললাম। তো তোমরা তো তোমাদের ভাইয়াকে বিয়ে দিতে পারো নাকি? যাকে ভাবি বানাতে চাই সে তো বোঝে না। আমি ওদের কথার মানে এতক্ষণে বুঝে গেলাম, ওরা কি বলতে চায় আর কি বোঝাতে চায়। বুঝলাম তো। জানো আপু, ভাইয়া তো আগে বিয়ে করতেই চাইতো না, কিন্তু যখন সে তার মনের মতো কাউকে পেল, তখন থেকেই তাকে বউ বানাতে চায়। ভাইয়া তো তাকে নিয়ে দিনরাত ভাবে। সে যদি আমার ভাইয়ের বউ হয় তাহলে বাসায় প্রতিদিন ঈদ হবে। সে যখনই আমাদের বাসায় আসে বাসাটা অনেক সাজ্জিত হয়, সবার মনের মাঝে আনন্দ বিরাজ করে। তোমরা তোমাদের ভাইয়ার হিসাব বাদ দিয়ে নিজেদের পড়াশোনায় মন দাও আগে। আল্লাহ চাইলে নিশ্চয়ই তোমাদের ভাইয়ার জীবনে অনেক ভালো একটা মেয়ে আসবে। কেন ভাবি, তুমি ভাইয়ার জীবনে আসলে কি হয়? বিড়বিড় করে আমাকে কোনো কিছু বললে নাকি তুমি? তোমাকে কোনো কিছু বলে নাই আপু, ওই মেয়েটার কথা বলেছি আর কি। আমি জানি এরা সবাই কি বলতে চায়, কিন্তু আমার পক্ষে তা কখনোই সম্ভব না। কারণ আমি বাকিটা জীবন আমার মেয়েকে নিয়ে কাটিয়ে দিতে চাই। আমি আমার মেয়ের বাবা, আমি তার মা।
আমার মেয়ের সব ইচ্ছে আমি পূরণ করে দিব। আমাকে যতই কষ্ট করতে হোক না কেন। সেই ছোট থাকতে মা মরে গেছে, তখন থেকে এ পর্যন্ত নিজেকে কষ্টের মাঝে গড়ে তুলেছি। মাঝখানে কেউ একজন সুখ দিয়েছিল, কিন্তু কথায় আছে, যার কপাল পোড়া সে কি আর চাইলে সবসময় সুখে থাকতে পারে? এই, তোদের গল্প করা এখনো কি শেষ হয়নি নাকি? কালকে মিস আলোর অফিসে আছে, সাদের স্কুল আছে। এখন সবাই উঠে পড়, ঘুমাবি তোরা। ভাইয়া, একদিন দেরিতে অফিসে যাও না তোমরা? আমরা তো আর প্রতিদিন আলো আপুকে কাছে পাই না। তাছাড়া আমাদের তো কারো চোখে ঘুম নাই। তোমার ঘুম আসলে তুমি গিয়ে ঘুমাও। এত কথা বলিস কেন তোরা? যা বলেছি তাই কর। এক এক করে সবাই উঠে চলে গেল। আনাব চৌধুরী তখনও আকাশের দিকে তাকিয়ে আছে। আমি এবার আনাব চৌধুরীর কাছে এগিয়ে গেলাম। কি হলো? ওদেরকে পাঠিয়ে দিয়ে দেখে আপনি এখানেই আছেন, আর আকাশের দিকে তাকিয়ে কি ভাবতেছেন আপনি? ভাবতেছি যাকে ভালোবাসি তাকে পাবো কিনা। আদৌ কি তাকে আমি আমার মনের কথাগুলো বলতে পারবো? বলতে না পারলে বলারও দরকার নেই। আবার এমনও হতে পারে আপনি বলে সে রাজি হলো, আবার এমনও হতে পারে সে রাজি হলো না। প্লিজ এমন কথা বলবেন না। তাকে রাজি হতেই হবে, কারণ তাকে আমি অনেক কাছ থেকে দেখেছি। তার মাঝে নিজের সুখটা আজকাল খুঁজে পাই আমি। আচ্ছা, বলবো না আর এমন কথা। এবার চলুন, আপনিও ঘুমাবেন। সাদিয়া কি ঘুমিয়ে গেছে নাকি? সাদিয়া তো আপনার বাবা মায়ের কাছে আছে, মনে হয় না এখনো ঘুমিয়ে গেছে। আচ্ছা চলুন, সাদিয়া তো আবার আপনাকে ছাড়া ঘুমাবে না। আমি আনাব চৌধুরীর সাথে নিচে চলে আসলাম। নিচে এসে আঙ্কেল আন্টির রুমে গেলাম। দেখি সাদিয়া তখনও আঙ্কেল আন্টির সাথে খেলা করতেছে। আসলে মেয়েটা আমার এরকম আদর ভালোবাসা খেলার সাথে সবসময় পায় না, তো তাই হয়তো ওনাদের পেয়ে ছাড়তে চায় না। আমি গিয়ে সাদিয়াকে বিছানা থেকে নামিয়ে আনলাম। আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে রুমে আসবো এমন সময় আঙ্কেল মা আলো, তোমার সাথে আমাদের একটু কথা ছিল। এমন অনুনয় করে কথাটা বললেন যে আমি আর যেতে পারলাম না। আমি সোজা গিয়ে আঙ্কেল আর আন্টির সামনে দাঁড়ালাম। আন্টি সাদিয়াকে কোলে নিলেন এবং আঙ্কেল আমাকে আন্টি আর তার মাঝখানে বসালেন। হ্যাঁ আঙ্কেল, বলুন কি বলবেন আমাকে? তোমাকে কেমন করে কথাগুলো বলবো মা, সেটা বুঝতে পারছি না আমি। আপনি নির্ভয়ে বলুন আঙ্কেল। তাছাড়া আমি আজ আপনাদের কারণে বেঁচে আছি। আসলে মা, আমরা চাই তুমি আমাদের সাথে আমাদের বাসায় থাকো। এই তো আছি আঙ্কেল। আলো মা, তোমার আঙ্কেল সেই কথা তোমাকে বলে নাই? তাহলে কি বলেছে আন্টি? আসলে আমরা চাই সাদিয়ার একজন বাবা হোক, তোমারও জীবন সঙ্গী থাকুক।